Okay, welcome everybody to the class. And today we're going to start from the first chapter, new topics. And today, at first, we'll discuss about the area of finance. You know, the area of finance is large, অনেক বড় area, because finance deal with the financial market, financial institutions, and market is a large area. তুমি যদি ফাইন্যান্সে পড়ে তুমি যদি জব করার চিন্তা করো সেক্ষেত্রে কোথায় কোথায় তোমার অপরচুনিটি রয়েছে, দ্যাট ইজ দ্য এরিয়া অফ ফাইন্যান্স। তোমরা তো এখন বিবিএ তে আছো এবং ফোর্থ ইয়ারে গিয়ে মানে ফাইনাল সেমিস্টারে গিয়ে ইউ নিড টু সিলেক্ট দ্য মেজর। মেজর সিলেক্ট করতে হবে তোমাকে। মেজর সিলেক্ট করলে সেক্ষেত্রে তুমি কি ফাইন্যান্স করবে নাকি অ্যাকাউন্টিং করবে নাকি মার্কেটিং করবে নাকি তুমি এইচআরএম করবে, কোন সেক্টর যাবে তার উপর ডিপেন্ড করে মেজর সিলেকশন হয়ে থাকে। এই জন্যই তোমাকে জানতে হবে হোয়াট আর দ্য এরিয়াস অফ ফাইন্যান্স। ফাইন্যান্সে করলে তোমার কি কি সুবিধা, কি কি এরিয়া, কোথায় কোথায় জব অপরচুনিটি রয়েছে সেটি তোমার জানা থাকলে এটি সুবিধা হবে। তো ফার্স্ট অফ অল, if we want to talk about the area, then it will be the market, financial market। আরেকটি হলো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস। এই দুইটি হলো মূল এরিয়া। কি কি বললাম? একটা হলো ফাইন্যান্সিয়াল মার্কেট আর একটা হলো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, and all the financial institutions they are working in financial market, কারণ এই ইনস্টিটিউশন গুলি ফাইন্যান্সিয়াল মার্কেটে রোল প্লে করে থাকে। এখন প্রশ্ন হলো এই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলি কোন কোন ধরনের বা কি কি ধরনের রয়েছে যেখানে তুমি কাজ করার সুযোগ রয়েছে তোমার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ইনক্লুড, যদি আমরা এটাকে বড় আকারে ভাগ করি তাহলে দেখতে পাবো দেয়ার আর সাম ব্যাংকিং ইনস্টিটিউশনস এন্ড নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস। প্রথমত ব্যাংকিং ইনস্টিটিউশনস এবং নন ব্যাংকিং মানে ব্যাংক ছাড়া অন্যান্য যা যা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন রয়েছে। তাহলে নরমালি ফাইন্যান্স সেক্টরে তুমি কোথায় জব করার সুযোগ পাবে? এক হলো ব্যাংক, একটা এরিয়া ব্যাংকিং ইন্ডাস্ট্রি, আর একটি হলো নন ব্যাংকিং মানে ব্যাংক ছাড়া অন্যান্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। এখন ব্যাংক ছাড়া অন্যান্যর মধ্যে কি কি আছে? এক নাম্বার হলো ফাইন্যান্স কোম্পানি, লিজিং কোম্পানি, রিয়েল এস্টেট কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানি। এই যে বিভিন্ন কোম্পানির কথা বললাম, এইসব সেক্টরে তোমার কাজ করার বা জব করার সুযোগ রয়েছে। ইউ গট দি পয়েন্ট? জি স্যার। তাহলে ইনস্টিটিউশন হিসেবে তুমি কোথায় কোথায় সুযোগ পাচ্ছ? তুমি ব্যাংকে পাচ্ছ, তুমি ইন্স্যুরেন্স কোম্পানিতে পাচ্ছ, তুমি ফাইন্যান্স কোম্পানি, লিজিং কোম্পানি, রিয়েল এস্টেট কোম্পানি, এই সবগুলিতেই তুমি ফাইন্যান্সের পজিশন বা এই সেক্টরে কাজ করার সুযোগ পাচ্ছ। এটা হলো একটা এরিয়া রিলেটেড টু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস। তো এখন ব্যাংকের মধ্যে আবার বিভিন্ন ভাগ আছে, কমার্শিয়াল ব্যাংক, ইনভেস্টমেন্ট ব্যাংক, মার্চেন্ট ব্যাংক। তো এই সেসব সেক্টরে তো আমরা ব্যাংকের মধ্যে এক কথা বলে দিলাম। এবারে মার্কেটের মধ্যে আসি। মার্কেটের মধ্যে তুমি অনেক পোস্ট রয়েছে, বিভিন্ন সেক্টর রয়েছে। মার্কেট মূলত দুই ধরনের, একটা হলো ক্যাপিটাল মার্কেট আর একটা হলো মানি মার্কেট। ক্যাপিটাল মার্কেট হলো শেয়ার মার্কেট রিলেটেড যত অ্যাক্টিভিটিস রয়েছে আমাদের দেশে, শেয়ার মার্কেট রিলেটেড ব্রোকার, ডিলার, ব্রোকারেজ হাউস, তারপরে ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস, এগুলি হলো ফাইন্যান্সিয়াল মার্কেট রিলেটেড। তো এইসব জায়গাতেও তুমি কাজ করার সুযোগ পাচ্ছ। তারপরে আরেকটি হলো মানি মার্কেট। মানি মার্কেট হলো শর্ট টার্ম মার্কেট বা যেটি হলো ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক এই কাজগুলি করে থাকে। তো তাদের কিছু আলাদা ফাংশন রয়েছে, সেখানে সেসব জায়গাতেও তুমি কাজ করতে পারো। তাহলে এটা হলো ফাইন্যান্সিয়াল মার্কেট অ্যান্ড ইনস্টিটিউশনস বললাম। এর বাইরে কি আছে? এর বাইরে দেয়ার আর ডিফারেন্ট ইন্ডাস্ট্রি
অ্যান্ড সার্ভিস ফার্ম। যেসব ইন্ডাস্ট্রি রয়েছে, ইন্ডাস্ট্রি বলতে আমরা প্রথমত এরিয়ার মধ্যে বললাম তো ব্যাংকিং, নন ব্যাংকিং, এর বাইরে আরো ইন্ডাস্ট্রি রয়েছে। একটা হলো মনে করো ফার্মাসিউটিক্যালস, কেমিক্যালস, মানে ম্যানুফ্যাকচারিং যত ফার্ম রয়েছে সব জায়গাতেই কিন্তু তোমার ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস বা ফাইন্যান্স পজিশন এগুলো রয়েছে। গার্মেন্টস, গার্মেন্টসও অপরচুনিটি রয়েছে। তারপরে নিটিং, মানে ম্যানুফ্যাকচারিং যত জায়গা আছে, যেসব কোম্পানিগুলি রয়েছে সব জায়গাতেই কিন্তু তুমি সুযোগ পাচ্ছ। তো এরকমের আর কি কি কোম্পানি রয়েছে যেসব জায়গাতে তুমি সুযোগ পাচ্ছ? বাংলাদেশের আসপেক্টে বললে সার্ভিস ফার্ম। সার্ভিস ফার্ম বলতে যারা প্রোডাক্ট সেল করে না, বাট ডিফারেন্ট সার্ভিস। মনে করো ওই যে রেস্ট, মানে হোটেল, 5 স্টার হোটেল, 3 স্টার হোটেল, এখানেও কিন্তু ফাইন্যান্স অ্যাকাউন্টস রয়েছে। তারপরে হসপিটালস, এখানে ফাইন্যান্স অ্যাকাউন্টস রয়েছে। এগুলি হলো সার্ভিস ফার্ম। এরকমের যত সার্ভিস ফার্ম রয়েছে, অ্যাড ফার্ম আছে, তো এগুলি হলো সব সার্ভিস ফার্ম, যারা প্রোডাক্ট সেল করে না বাট দে আর প্রোভাইডিং সার্ভিসেস। এসব জায়গায় তুমি সুযোগ পাচ্ছ। তো এই যেগুলোর নাম আমরা উল্লেখ করলাম, এর বাইরে আরো অনেক ধরনের কোম্পানি তুমি খুঁজে পাবে। শিপিং কোম্পানি, তারপরে ট্রান্সপোর্টেশন কোম্পানি, এই সব জায়গাতে ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টস এই পোস্টগুলি রয়েছে। তাহলে দেখো, এই ফাইন্যান্সের যে এরিয়া, এটি কিন্তু আর কোনো সেক্টরে এত এরিয়া বা এত ব্যাপক এরিয়া জবের জন্য নাই। আর এই কারণে ফাইন্যান্সে স্টুডেন্টরাও এখন বেশি প্রায়োরিটি দেয়, বেশি পড়ে, বিকজ দে আর গেটিং মোর অপরচুনিটি, মোর স্কোপ। আর যাদের কাছে হয়তো অন্য সেক্টর পছন্দ, তারা হয়তো অন্য সেক্টরে যায়। মনে করো তুমি এইচআরএম, সেটিও পড়তে পারো, তুমি মার্কেটিং করতে পারো। তো এই সবগুলোই তো ফাইন্যান্সিয়াল মার্কেট অ্যান্ড ইনস্টিটিউশনের মধ্যেই। তুমি যদি মার্কেটিং এ পড়ো, সেক্ষেত্রেও জব কোথায় করবে? এইসব ইনস্টিটিউশনই করবে। তার মানে এই যেসব এরিয়া বললাম এর মধ্যেই করবে। তুমি এইচআরএম এ বললেও এর মধ্যেই করবে। তার মানে এরিয়া এই যা যা বললাম এর মধ্যেই সব। তাহলে এখন তুমি যদি এটা ডিফারেন্সিয়েট করো, আলাদা করো যে আমি ফাইন্যান্সে পড়বো নাকি মার্কেটিং এ পড়বো, সেটা ডিপেন্ড করবে যে তুমি কোনটা পছন্দ করো। তুমি কোনটা পছন্দ করো, তোমার জবের স্কোপ, মানে তুমি কি কম্পিটিশনে জবের মধ্যে ঢুকবে নাকি কেউ পরিচিত কেউ তোমাকে হেল্প করবে। তো সেসব অনেকগুলি ফ্যাক্টর রয়েছে। ইফ ইউ হ্যাভ দ্যাট কেপেবিলিটি টু compete in the job market, then your major may be anything, because তুমি যে কোনো মেজরই পড়ে কম্পিট করে টিকে থাকলে তুমি যে কোনো জব পেয়ে যাবে। আর যদি রিয়েলিটি এরকম হয়, somebody will help you, some some of your family or your relatives, they can help you in a particular sector, সেক্ষেত্রে যে তোমার ওই সেক্টরে যাওয়ার জন্য কি মেজর করা উচিত সেটি আগে থেকে ওভাবে চিন্তা করবে। এই জন্য বললাম এটি আগে থেকে তোমার জানা থাকলো যে হোয়াট আর দ্য এরিয়াজ অফ ফাইন্যান্স। তো ফাইন্যান্সের এরিয়ার মধ্যে আমরা মূলত কি কথা বললাম? 1 নম্বর বললাম তো ব্যাংকিং, নন ব্যাংকিং, ফাইন্যান্সিয়াল মার্কেট অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস। বুঝছো সবাই? जी सर। जी सर। না जी বুঝলে सर। বলো। यस सर। না বুঝলে বলতে পারো, বা প্রশ্ন থাকলে বলতে পারো। এবারে আমরা আসবো হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ এ বিজনেস ফার্ম। বিজনেস ফার্মের অবজেক্টিভ কি? গোল অফ দ্য ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বা গোল অফ দ্য বিজনেস ফার্ম। আমরা এক কথায় বিজনেস বলতে কি জানি? এনি লিগ্যাল এফোর্ট টু মেক প্রফিট। প্রফিট আর্ন করার উদ্দেশ্যে যে কোনো লিগ্যাল অ্যাক্টিভিটিস, দ্যাট ইজ কল্ড বিজনেস। এখন এই বিজনেস ফার্মের গোলটা কি?
যেহেতু প্রফিট মেক করা আমরা বিজনেসের ডেফিনিশনে বলেছি, তাহলে এটা স্পষ্ট যে গোল অফ দ্য বিজনেস ফার্ম ইজ টু ম্যাক্সিমাইজ প্রফিট। প্রফিট তার করতেই হবে, না হলে তার বিজনেস হবে না। এটি একটি গোল থাকবে, বাট এখানে আমাদের যেটি মনে রাখতে হবে যে মেকিং প্রফিট ইজ নট দ্য আলটিমেট গোল। এটি আলটিমেট গোল না, এটি শর্ট টার্ম গোল বা এটি একটি গোল, কিন্তু মেইন গোল হলো সেটি কি, সেটি হলো ম্যাক্সিমাইজ দ্য শেয়ার হোল্ডার ওয়েলথ। এমনি আমরা জানি যে আমরা ছোটবেলায় তোমরা স্বপ্ন দেখেছো যে বড় হয়ে অনেক কিছু হবো, এইম ইন লাইফ পরে অনেকে জীবনের লক্ষ্য উদ্দেশ্য এগুলি ছোটবেলা থেকেই শেখানো হয়। তোমাদের ছিল না এরকমের, বড় হয়ে কি করবে কি করবে? হুম, ছিল। কিসের ছিল তো? আচ্ছা, ছোটবেলায় কি ভাবতে বড় হয়ে কি হবে? স্যার টিচার হব ভাবতাম। এখন কি ভাবো? স্যার এখন তো কর্পোরেট জবের জন্য। কর্পোরেট জব হবে। আচ্ছা, ফাইন। তার মানে ছোটবেলায় মানুষ যা ভাবে এবং বড় হওয়ার পরে কিন্তু সেই ভাবনাটা আর সেম থাকে না, অনেক সময় সেই চেঞ্জ হয়ে যায়। এরকমের আর কে কি ভাবতে? স্বামী কি ভাবতে? হুম, আবির, আবির আছো? হুম, আবির কই? এতক্ষণ তো আসলে আবির নাই? আছে স্যার। কই? আবির 42 4। ইয়েস স্যার, হুম, নেটের সমস্যা। আচ্ছা। বুঝি না। ছোটবেলায় কি কি ভাবতে বলো? বড় হয়ে কি হবে কি ভাবতে? স্বামী বলো কি ভাবতে? স্যার কি ভাবতাম, স্যার বিজনেসম্যান হবো স্যার। আচ্ছা, আর এখন কি ভাবো? স্যার এখন স্যার এইচআর হওয়ার ইচ্ছা স্যার, হিউম্যান রিসোর্স হিউম্যান রিসোর্স ম্যানেজার। ম্যানেজমেন্ট। জি স্যার, এইচআর। আচ্ছা, তাহলে ভাবনার সাথে হয়তো মিল আছে, বিজনেসম্যানের সাথে এই সেক্টর মিল আছে। আর কে কি, আর কে কি ভাবতে বলো? নজরুল ইসলাম, শুনতে পাচ্ছ? ফজলে রাব্বি, জি স্যার। বলো ছোটবেলায় কি ভাবতে আর এখন কি ভাবো? স্যার আসলে যেটা ভাবি আগেটা সাকসেস হলে তারপরে মানে ইয়া করতে চাই, মানে বললে আরো ছোটবেলায় অনেকে ছোট- টিটকারি বা ছোটবেলায় কি এসব অনেক ভাবতে? কিছু হইতে পারে। ছোটবেলায় কি ভাবতে সেটা বলো। ওই সময় তো খেলাধুলায় সাধারণত ওইদিকে মনোযোগ। তার মানে ভাবনা ছিল না। কখনো স্যার নায়ক এমো কখনো এমো সে স্যার, যেগুলো সাধারণত সবারই থাকে, ছোটবেলায় তো আর বাচ্চাদের খেলোয়াড় বা যারা সামনে থেকে। বাচ্চাদের তো আর সময় চিন্তা ভাবনা থাকে না, বিভিন্ন কিছু দেখে দেখে ভাবনাটা আসে, তাই না? জি। এই জন্য বললাম ছোটবেলায় কি ভাবতে, আর এখন তো মানুষ যেটা ভাববে সেটা বুঝে শুনে ভাববে। এই জন্য ছোটবেলার ভাবনার সাথে আর এখনকার ভাবনার মিলবে না। তা এই যে ভাবনাগুলি, তার মানে বড় হয়ে কি করব আমরা, এটি হলো আমাদের একটা গোল। কিন্তু দেখো, সবার ভাবনার পেছনে একটি কমন বিষয়, সেটা হলো আমরা এমন কিছু করতে চাই যেখান থেকে টাকা ইনকাম হয়, তাই না? জি জি স্যার। স্যার। Yes, sir. এটি একটি কমন। তুমি যদি বলো আমি বিজনেসম্যান হওয়ার ভাবনা ছিল, কেউ বললো টিচার হওয়ার, কেউ বললো ডাক্তার হওয়ার, কেউ বললো ইঞ্জিনিয়ার হওয়ার। এখন এই সবগুলি ভাবনা, এখন যদি প্রশ্ন করা হয় কেন তুমি ডাক্তার হবে, কেন তুমি বিজনেসম্যান হবে, তাহলে এর আনসার কি? টাকা ইনকাম করা যাবে, তাই না?
না অন্য কিছু আছে আনসার? অন্য কিছু থাকতে পারে কিন্তু 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 ছোটবেলায় টাকাটা তো স্যার মেইন। ছোটবেলায় এই ভাবনাটা যারা করে এইভাবে চিন্তা করে আর কি। সবাই যে আবার টাকার কথা মেইন ছোটবেলায় ভাবে তা না। অনেকে হয়তো ভাবে আমি ইঞ্জিনিয়ার হব, ইঞ্জিনিয়ার হয়ে কি করব, এই এলাকার রাস্তাটা করব। এখন হাঁটতে অনেক কষ্ট হয়, এখন ইঞ্জিনিয়ার হলে রাস্তাটা করে দেব, সবাই সুন্দরভাবে চলাফেরা করবে, আমার অনেক সুনাম হবে, লোকজনের উপকার হবে। এগুলিও অনেকে ভাবতে পারে, এটি এক ধরনের ভাবনা। আবার ইঞ্জিনিয়ার হলে অনেক টাকা ইনকাম করব, এটিও এক ধরনের ভাবনা। তার মানে ম্যাক্সিমাম লোকের টাকার বিষয়ে ভাবনাটাই ছোটবেলায় আসে। আর এটি আসার পেছনে অনেকগুলি কারণ আছে। ছোটবেলায় ফ্যামিলি থেকে শেখায় না যে বড় হয়ে তুমি পড়ো, বেশি বেশি ভালো করে পড়ো, বড় হলে কি করবে তুমি, তাহলে অমুকের মতো হবে, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এগুলি শেখানো হয় না ছোটবেলায়? জি তার স্যার। মানে তার মানে তোমাকে টাকা ইনকামের বিষয়টি হাতে খড়ি ছোটবেলায় দেয়া হয়। এখন এটি হলো একটি কমন বিষয়, আমরা দেখি যে সবাই পিপল আর থিঙ্কিং অ্যাবাউট আর্নিং মানি। কিন্তু মানুষের আসলে পৃথিবীতে তাহলে আমরা এসেছি কেন? কিন্তু ছোটবেলায় আমরা বুঝি নাই, আমরা ভেবেছি। কিন্তু আমরা যখন বোঝা শুরু করলাম, মানুষ তো বোঝা শুরু করে কখন? 8-10 বছর বয়স থেকেই তো বোঝা শুরু করে, মানে চিন্তা ভাবনা আসা শুরু করে, যখন সে স্কুলে যায়, পড়াশোনা শুরু করে। তো যখন মানুষ বোঝা শুরু করে তার মধ্যেই প্রশ্ন কিন্তু আসে, পৃথিবীটা আসলে মানে কি জিনিস, এখানে কেনই আসলাম, এখানে আমাদের কাজই বা কি, এখানে থেকে আবার যাবই বা কোথায়, আগে তো আমরা ছিলাম না 50 বছর আগে, তাহলে হঠাৎ করে কোত্থেকেই বা আসলাম, আবার কিছুদিন পরে আবার চলে যাব, কোথায় যাব, তারপরে কি হবে, এই যে ভাবনাগুলি, এটা সবার মধ্যেই কোনো না কোনো স্টেজে, কোনো না কোনো বয়সে এটি মানুষের মধ্যে আসে। এবং যখন এটি আসে তখন এই ভাবনাটা আরো পরিপক্ক হয় যখন সে he is searching the answer of those questions and got the answer। আর এগুলি যদি আনসার সে খুঁজে না পায় তখন মানুষ কি হয়, তখন মানুষ চিন্তা করে আর এগুলি ভাবার টাইম নেই, এখন আগে টাকা ইনকামের কথা ভাবো। তখন মানুষ বিজি উইথ আর্নিং মানি, ডুইং এনিথিং, তখন সারাদিন বিজি, এগুলি ভাবার আর টাইম কোথায়, সারাদিন টাকার পেছনে ছুটে ছুটে রাত্রিবেলা বাসায় এসে ঘুম, তখন আর এগুলির ভাবনার আর টাইম নেই। কিন্তু কোনো এক সময় তার ভাবনাগুলি এসেছিল, তখন সে কিন্তু আনসার খুঁজেছিল কিন্তু পায়নি, কেউ তাকে দেয়নি, নিজেও খুঁজে পায়নি। বাই দিস টাইম তার ব্যস্ততা এত বেড়ে গেছে, তার টাকা ইনকামের ধান্দা এত বেড়ে গেছে, এবং এইগুলির আনসার আর খোঁজা হয়নি এবং সময় সুযোগ হয়নি, এখনো সে সময় পাচ্ছে না। তো একটি পর্যায়ে গিয়ে যদি বেঁচে থাকে, তখন আবার তার সেই সময়টি হয় যখন সে রিটায়ারমেন্টে চলে যায়, মানে এতদিন যদি বেঁচে থাকে, রিটায়ারমেন্টে চলে যায়, তখন কোনো কাজকর্ম নাই, তখন আবার সেই ভাবনাটি আসে যে আনসারগুলি সে খুঁজে পায়নি। তখন এই 60 ইয়ার্স এই যে সে কি করবে, তখন এই জন্য ভাবনাটি আসে যে এতদিন তো পার করলাম, একটা ব্যস্ততার মধ্যে ছিলাম, এখন কি করব, আসলে আমার করণীয় কি? তখন সে হয়তো ভাবে যে এখন তো মৃত্যুর সময় হয়েছে, এখন লম্বা দাড়ি রেখে, দাড়ি পাকে হজ করে, মসজিদে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তখন এক ধরনের একটা আবার লাইফস্টাইল তৈরি হয়, তখন এক ধরনের ভাবনা তৈরি হয়। কিন্তু when you are in young age, তখন এই ভাবনাটা কিন্তু তুমি করার সুযোগ পাওনি। তাহলে এই ভাবনাটা কেন দরকার? দরকার এজন্য যে তুমি যাই করবে সেটা যদি চিন্তা ভাবনা না করে করো, সেক্ষেত্রে দেয়ার ইজ এ চান্স অফ ডিস্ট্রাকশন, ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ক্ষতি কিসের ক্ষতি? ক্ষতি অফ ইউর লাইফ, ডিস্ট্রাকশন অফ ইউর লাইফ।
তুমি জীবনে যদি ফেইলিয়ার হও, এটাই হলো তোমার জীবনের সবচেয়ে মানে ক্ষতি, সবচেয়ে বড় ক্ষতি। সাকসেস এন্ড ফেইলিয়ার এটা কি জিনিস? কেউ হয়তো বলবে টাকা বেশি ইনকাম করলে সাকসেস, আর টাকা কম ইনকাম করলে ফেইলিয়ার। তো এটা হলো এক ধরনের মাপকাঠি, সবকিছু যদি আমরা টাকা দিয়ে মেজার করি। তাহলে এখানে প্রশ্ন হলো দুইটি, যে আমরা জীবন পরিচালনার ক্ষেত্রে, লাইফ পরিচালনার ক্ষেত্রে আমরা কি করব, উই নিড টু ডু সামথিং, সেটি আমাদের কি হবে, এটা হলো একটি। আরেকটি হলো দুনিয়াতে আমরা আসলে কি কারণে এসেছিলাম, সেটির একটি আনসার। তাহলে দুইটির আনসার যদি আমরা খুঁজি, দ্য কারেক্ট আনসার উইল বি, আমাদের এখানে বেঁচে থাকতে হবে, এজন্য উই নিড টু ডু সামথিং, এই জন্য টাকা ইনকাম বা রিজিক আহরণ এগুলি দরকার। কেন? বিকজ উই নিড টু সার্ভাইভ, আমাদের বেঁচে থাকতে হবে। কিছু না করলে তো আর কেউ আমাকে এখানে মুখে তুলে খাবার খাইয়ে দিবে না, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মান্না সালোয়া এগুলি তো আর পাঠাবে না। এই জন্য আমাকে এমন কিছু করতে হবে, ভালো কিছু, যেখান থেকে আমার একটা টাকা ইনকাম বা রিজিকের ব্যবস্থা হয়। তার মানে টাকা ইনকামের ভাবনাটা হলো এই জন্য। কেন? বিকজ উই নিড টু সার্ভাইভ। কিন্তু আমরা পৃথিবীতে এসেছিলাম কেন, এটার আনসার কিন্তু এই না, আমরা পৃথিবীতে এসেছিলাম খাওয়া দাওয়া ফুর্তি করো আর টাকা ইনকাম করো। ইউ গট দি পয়েন্ট? তাহলে কেন এসেছিলাম? হোয়াট ওয়াজ দ্য গোল? আলটিমেট গোল ওয়াজ টু স্যাটিসফাই আওয়ার ক্রিয়েটর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জন্য উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্যে পৃথিবীতে এসেছি, সেটি অ্যাচিভ করা বা সেটি স্যাটিসফাই করাই আমাদের মূল টার্গেট। তো সেটি কি? সেটি হলো আল্লাহর ইবাদত করা, আল্লাহকে সন্তুষ্ট করা। তাহলে আলটিমেট গোলটা দেখো এবার, আলটিমেট গোলটা কি হলো? অ্যাজ এ হিউম্যান বিইং, দ্য আলটিমেট গোল ইজ টু স্যাটিসফাই ইউর ক্রিয়েটর। আর টাকা ইনকামের বিষয়টা কি? যে বেঁচে থাকতে হবে, কিছু একটা করতে হবে, এই জন্য টাকা ইনকামটা দরকার হচ্ছে। বাট আলটিমেট গোল, উই নিড টু স্যাটিসফাই আওয়ার ক্রিয়েটর। তো এইখানে এই ক্যারিয়ার অবজেক্টিভ এবং লাইফের অবজেক্টিভ দুইটাকে আবার যারা না বুঝে, তারা এক করে ফেলে। তখন মনে করে টাকা ইনকাম এটাই তো আমাদের জীবনের উদ্দেশ্য, তখন শুধু টাকার পেছনে ছুটছে আর টাকার ইনকামের আর শেষ নাই। এই জন্য আমরা দেখি পিপল ইন আওয়ার সোসাইটি আর্নিং মানি, গ্যাদারিং ওয়েলথ, অ্যাকুমুলেশন, ওয়েলথ সঞ্চয় করে করে বিশাল টাকা পয়সার মালিক হচ্ছে, আরো দুর্নীতি করছে, আরো টাকার মালিক হচ্ছে। এইটা কেন? বিকজ সে জানে না যে হোয়াট ইজ দ্য মিনিং অফ লাইফ, পৃথিবীতে কেন এসেছিল, এটার আনসার নাই তার কাছে। এই জন্য মনে করছে যে টাকা বেশি ইনকাম করলেই তো শান্তি, আর এই শান্তির খোঁজে সে শুধু মানে টাকা ইনকাম করেই যাচ্ছে। এটি করতে গিয়ে যদি তার বিভিন্ন ধরনের করাপশন করতে হচ্ছে, সেটি করছে। কোনো ঘুষ দুর্নীতির সাথে যুক্ত হতে হচ্ছে, সেটিও সে করছে বিনা দ্বিধায়। কারণ সে মনে করে আমার জীবনের উদ্দেশ্য তো টাকা ইনকাম, যত টাকা ইনকাম করব তত আমার লাইফে শাইন হবে। লাইফে শাইন করার জন্য কি করতে হবে? টাকা ইনকাম করতে হবে, এইভাবে চিন্তা করে। বাট দিস থিঙ্কিং ইজ রং। এই চিন্তাটা রং কেন? বিকজ হি ইজ নট থিঙ্কিং হোয়াট উইল বি আফটার লাইফ, মানে মৃত্যুর পরে কি হবে এটি কিন্তু সে ভাবছে না। এই কারণে টাকার পেছনে ছুটছে। তাহলে এখানে দুইটি বিষয়, একটা হলো ক্যারিয়ার অবজেক্টিভ, আর একটা হলো অবজেক্টিভ অফ লাইফ। হোয়াট ইজ ক্যারিয়ার অবজেক্টিভ? ক্যারিয়ার অবজেক্টিভটা কি? যে তুমি কি করবে, কিভাবে টাকা ইনকাম করবে, তার একটা উদ্দেশ্য। আর হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ লাইফ? সেটা হলো পৃথিবীতে কেন এসছো, কোথায় যাবে, তোমার করণীয় কি। তো মানে থ্রি বেসিক কোশ্চেন শুড বি আনসার্ড ইন অবজেক্টিভ অফ লাইফ। তিনটা বেসিক কোশ্চেনের আনসার খুঁজতে হবে অবজেক্টিভ অফ লাইফ বোঝার জন্য। সেটি কি? সেটি হলো মানে ফ্রম হোয়ার উই কেম হিয়ার, কোত্থেকে আমরা এসেছি। তারপরে সেকেন্ডলি কোথায় আমরা যাব, হোয়ার উই আর গোয়িং, মানে মৃত্যুর পরে কোথায় যাচ্ছি। এন্ড হোয়াট ইজ দ্য ডিউটি এন্ড রেসপন্সিবিলিটি হিয়ার, এখানে আমাদের কাজটা কি। এই থ্রি বেসিক কোশ্চেন, এটা যদি একটি কারেক্ট আনসার পাওয়া যায়, then you can set your goal or the objective of life can be set. আর ক্যারিয়ার অবজেক্টিভ বোঝার জন্য তোমাকে কি করতে হবে? তোমাকে তোমাকে খুঁজতে হবে যে তুমি
কি ইনকাম করবে এবং কোন ওয়েতে করবে, এইটার আনসার জানতে হবে তোমাকে। তার মানে তুমি, তোমার ইনকাম দরকার বেঁচে থাকার জন্য, এটা তো আগেই বলেছি। তাহলে কিভাবে ইনকাম করবে, কোত্থেকে করবে? কিভাবে ইনকাম করবে? আনসার কি? হালাল ওয়েতে আমাকে কিছু করতে হবে, লিগ্যাল ওয়েতে। ইললিগাল ওয়েতেও অনেক কিছু করা যায়, সেটি আমরা করব না। কেন করব না? বিকজ উই নো আফটার ডেথ দেয়ার ইজ এ লাইফ। তাহলে ইনকাম করার জন্য, বেঁচে থাকার জন্য একটি লিগ্যাল ওয়ে, একটি হালাল ওয়ে আমার খুঁজতে হবে। আর সেকেন্ড পার্ট হলো যে সেটি কি হবে, সেটি কি ফাইন্যান্সিয়াল মার্কেট হবে, সেটি কি ইনস্টিটিউশন হবে, সেটি কি ডাক্তার হবে, সেটি কি ইঞ্জিনিয়ার হবে, নাকি বিজনেসম্যান হবে। তার মানে এইটা হলো আমার ক্যারিয়ার গোল। We need to set a career that will help us to earn money. And why we'll earn money? Because we need to survive. And earning money in a legal way or in a systematic way, halal way, that is our target of our career. এবং এই ক্যারিয়ারের মাধ্যমে যখন আমরা হালাল ওয়েতে চলবো, তখনই আমাদের যেটা আলটিমেট গোল বলতে স্যাটিসফাই ক্রিয়েটর, দ্যাট উইল বি অ্যাচিভড, তখন সেটি আমরা করতে পারবো। বুঝছো সবাই? জি স্যার। তাহলে এবারে আসি আমরা যে প্রসঙ্গে এটি বললাম। তার মানে ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট আ বিজনেসের ক্ষেত্রেও একটি হলো যে বিজনেসটা টিকে থাকতে হলে তার একটি গোল আছে, সেটা হলো শর্ট টার্ম গোল। আর একটি হলো তার আলটিমেট গোল, যে সে আসলে কি চায়। মানে একজন মানুষের ক্ষেত্রে যেমনি তার ক্যারিয়ার গোল, আর একটি হলো তার অবজেক্টিভ অফ লাইফ বা গোল অফ দ্য হিউম্যান বিং। তেমনি ভাবে বিজনেসের ক্ষেত্রেও একটি হলো তার সার্ভাইভাল গোল, মানে কোম্পানির বেঁচে থাকার জন্য, টিকে থাকার জন্য তার গোল হলো প্রফিট করতে হবে, এটা হলো শর্ট টার্ম গোল। কিন্তু আলটিমেট কোন গোল সে সিক করবে, সে আসলে কি চায় আলটিমেটলি। একটি কোম্পানি আলটিমেটলি চায় তার ওয়েলথ কে ম্যাক্সিমাইজ করার জন্য, তার যে পরিমাণ ওয়েলথ রয়েছে আজকে, হাউ ক্যান দে ম্যাক্সিমাইজ দেয়ার ওয়েলথ, হোয়াট ইজ দ্য ওয়ে অফ ম্যাক্সিমাইজিং ওয়েলথ, সেটি সে সার্চ করবে, সেটি সে খুঁজবে। কোন কাজ করলে, কিভাবে বিজনেস করলে তার ওয়েলথ ম্যাক্সিমাইজ। এখন ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, এই ওয়েলথ হলো কোম্পানির টোটাল যে তার ভ্যালু, সেটি হলো তার ওয়েলথ, যেটি শেয়ার মার্কেটের শেয়ার দিয়ে আমরা বুঝতে পারি। তো এখন একটি কোম্পানির তাহলে গোল দুই ধরনের, কি কি? একটি হলো শর্ট টার্ম আর একটি হলো লং টার্ম। শর্ট টার্ম গোল কি? প্রফিট ম্যাক্সিমাইজেশন, প্রফিট করবে সে, এটাকে ম্যাক্সিমাইজ করবে, এটা কিভাবে বাড়ানো যায়, সেটি হলো তার গোল। আর আলটিমেট গোল বা লং টার্ম গোলটা কি? লং টার্ম গোল হলো ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, তার মানে কিভাবে তার সম্পদকে বাড়ানো যায় ইন দ্য লং রান। বুঝছো সবাই? জি স্যার। জি স্যার। তাহলে বিজনেসের গোল কি পেলাম আমরা? স্যার বিজনেসের গোল দুইটা, শর্ট টার্ম লং টার্ম। শর্ট টার্মটা হলো প্রফিট আর্ন করা, আর লং টার্মটা ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, কিভাবে ওয়েলথ বাড়ানো যায় সেটার জন্য কাজ করে। এক্স্যাক্টলি। আর আমার মানুষের জীবনের গোল কি বলেছিলাম? মানুষের জীবনের গোল তো আবার ডিফারেন্ট বললাম স্যার। হ্যাঁ, কি বলছিলাম? ক্যারিয়ার গোল, আর একটা হলো ক্যারিয়ার গোল, আর একটা ক্রিয়েটরকে স্যাটিসফাইড করার। একটা হলো আলটিমেট গোল মানে অবজেক্টিভ অফ লাইফ, আর একটা হলো ক্যারিয়ার গোল। এই দুইটার মধ্যে পার্থক্য বুঝছে তো? জি স্যার। কিন্তু আমরা পার্থক্য যারা না বুঝে, তারা ক্যারিয়ার গোলটাকেই মনে করে হলো অবজেক্টিভ অফ লাইফ, তখন সে শুধু এইটাই করতে থাকে আর আসল কাজ ভুলে যায়। বুঝছো? জি স্যার। বিজনেসের ক্ষেত্রেও এই ভুলটা অনেকে করে। কিভাবে করে? ওই যে বললাম প্রফিট ম্যাক্সিমাইজেশন, এটা তো শর্ট টার্ম গোল, তাই না? তার মানে শর্ট টার্ম গোলের পেছনে, মানে প্রফিট করার জন্য এই ধান্দায় করতে থাকে শুধু বিজনেস, প্রফিট প্রফিট প্রফিট। এটা করতে গিয়ে তখন কি করে? সে পরিবেশের ক্ষতি করে, মানুষকে ক্ষতি করে, মানে
যাচ্ছে না না চাই করে। তো এই কাজটি করে থাকি। আর ওয়েলথ ম্যাক্সিমাইজেশন এটা মাথায় রাখি না। তুমি ওয়েলথ ম্যাক্সিমাইজ করতে হলে তোমার তো এমন একটা সাস্টেইনেবল গ্রোথ দরকার, তোমাকে এনভায়রনমেন্ট ফ্রি বিজনেস এরকমের একটু দরকার। কারণ লং রানে তোমার টিকে থাকতে হবে। তো তুমি যদি পরিবেশের ক্ষতি করো কিন্তু লং রানে টিকে থাকা যাবে না। কিন্তু বিজনেস গুলিও এরকম করে থাকে। দেখো ব্যবসা শুধু প্রফিটের উদ্দেশ্যে মানুষ কিভাবে ক্ষতি করে, যে খাবারে ভেজাল দিচ্ছে, কেমিক্যাল দিচ্ছে, পেস্টিসাইড দিচ্ছে, মানুষকে ক্ষতি করছে কেন? ওই যে কেনর আনসার তুমি খুঁজে পাবা যে প্রফিট প্রফিটের করতে জন্য চায়, স্যার। প্রফিটের জন্য। তাহলে প্রফিটটাই তো তার এখন গোল হয়ে গেছে। আর এই প্রফিটের জন্যই সেই আমাদের ব্যাপক জনগোষ্ঠীকে, মানুষকে ক্ষতি করছে। কিন্তু সে যদি মনে করতো, সে যদি জানতো বা এটাকেই গোল ধরতো যে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, তখন সে চিন্তা করতো যে আমি এই শর্ট টার্মে মানুষকে ক্ষতি করে একটু প্রফিট করলাম, এটা তো লং রানে মানুষকে ক্ষতি করবে, এই কাজটি আমি করতে পারি না। আমাকে লং রানে টিকে থাকার জন্য আমাকে এমন কাজ করতে হবে যেটি সবাই আমাকে, মানে আমার বিজনেসের জন্য ভালো হবে, বিজনেসের গ্রোথ হবে। এখন প্রফিট একটু কম হলেও ইন দ্য লং রান আমি টিকে থাকবো এবং এই বিজনেস এক সময় লার্জ বিজনেস হিসেবে আবির্ভূত হবে। কিন্তু এইভাবে অনেকে চিন্তা না করাতে দেখা যায় বিজনেসের ক্ষেত্রেও এই শর্ট টার্ম গোলের পেছনেই সবাই ছুটছে এবং আলটিমেটলি লং টার্ম গোল কেউ সিক করে না। ওয়েলথ ম্যাক্সিমাইজ হওয়ার পথে তখন বাধার সৃষ্টি হয়। বুঝছো? জি তো এবারে আমরা দেখব যে এই গোল, মানে আলটিমেট গোল ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। এই ওয়েলথ ম্যাক্সিমাইজেশন যদি আমরা অ্যাচিভ করতে চাই, সেক্ষেত্রে কিন্তু কোম্পানিকে শর্ট টার্মে প্রফিট করতে হবে। শর্ট টার্মে প্রফিট না করলে আলটিমেটলি লং টার্ম বা এই গোলটা অ্যাচিভ হবে না। তো শর্ট টার্মের প্রফিট যদি তুমি করতে না পারো, লং টার্মে কিন্তু তুমি ওয়েলথ ম্যাক্সিমাইজ করতে পারবে না। এখন শর্ট টার্মে প্রফিট করার জন্য কি দরকার? এমপ্লয়ি যারা আছে তাদেরকে ভালো মতো এফোর্ট দিতে হবে, কাজ করতে হবে। একটা কোম্পানির যারা এমপ্লয়ি রয়েছে সবাই যখন ইউনাইটেডলি একসাথে এফোর্ট দিবে, তখন এই কোম্পানি ভালোভাবে কাজ করবে, প্রফিট করবে এবং তখন আলটিমেট বা লং রান গোল যেটি সেটি অ্যাচিভ হবে। তো এখানে দুইটি বিষয় তোমরা জানো, কোম্পানির ক্ষেত্রে এর ওনারশিপ হলো তার শেয়ার হোল্ডার। একটি কোম্পানির শেয়ার হোল্ডার হলো এই কোম্পানির মালিক বা ওনার্স। এখন এই শেয়ার হোল্ডাররা কি চায়? শেয়ার হোল্ডাররা চাচ্ছে যে কোম্পানি যাতে তার আলটিমেট গোল অ্যাচিভ করতে পারে। আর কোম্পানির এমপ্লয়িরা চাচ্ছে শর্ট টার্ম গোল। এখানে বিষয়টি বুঝো, কোম্পানির যারা মালিক তারা তো কোম্পানি আজীবন ধরে মালিক, কোম্পানি যতদিন বেঁচে থাকে ততদিন মালিক। তাহলে তারা চাচ্ছে কিন্তু লং টার্ম গোল, যে 20 বছর পরে হলেও যাতে সে বেনিফিট পায়। আর যে এমপ্লয়ি, যে ম্যানেজার, কোম্পানি যে পরিচালনা করে যারা, তো এই এমপ্লয়িরা তারা চিন্তা করবে আজকে এই কোম্পানিতে আছি, কালকে অন্য জায়গাতে চলে যাবে, 20 বছর পরে কি হবে ওইটা তো আর আমার ভাবার দরকার নেই। আমার ভাবতে হবে আজকে প্রফিট হলো কিনা, আমার পারফরমেন্স ভালো হলো কিনা, আমার স্যালারি বাড়লো কিনা, আমার ইনক্রিমেন্ট হলো কিনা, এগুলি নিয়ে সে ভাববে। বিকজ হি ইজ নট কনসার্ন অ্যাবাউট দ্য লং টার্ম গোল। কারণ সে তো জানে যে এখানে তো আমি আজীবন থাকবো না। তাহলে ওনার বা শেয়ার হোল্ডার তারা একরকম চিন্তা করে, আর কোম্পানির যারা ম্যানেজার, যারা কোম্পানির এমপ্লয়ি, তারা অন্যভাবে চিন্তা করে। তা দুই গ্রুপ দুই রকম চিন্তা করলে তো আর চিন্তার মধ্যে একটা ইউনিফিকেশন হয় না, আর তখনই একটা কনফ্লিক্ট দেখা দেয়। মনে করো ফ্যামিলির মেম্বাররা সবাই যদি এক একজন এক এক রকম চিন্তা করে, ওই ফ্যামিলি তো আর ইউনিফিকেশন থাকবে না, ওই ফ্যামিলি ভালোভাবে চলবে না। তোমার বাবা এক ধরনের চিন্তা করে, মা আর এক ধরনের চিন্তা করে, তাহলে তো ঝগড়া লেগে যাবে।
তুমি আবার আরেক ধরনের চিন্তা করো, তাহলে তো ত্রিমুখী লড়াই শুরু হয়ে যায়। তো এই যে এক এক ধরনের এক একজনের চিন্তা, আর যদি সবার একটা কমন চিন্তা থাকে যে সবাই একইভাবে চিন্তা করে, তাহলে সবার মধ্যে একটা ইউনিফিকেশন হবে। এটি দেশের ক্ষেত্রেও প্রযোজ্য, এটি ফ্যামিলির ক্ষেত্রেও প্রযোজ্য। যে চিন্তার যখন ইউনিফিকেশন হয় তখন এখানে কনফ্লিক্ট কমে যায়, আর যত ভ্যারিয়েশন হবে ততই কনফ্লিক্ট হবে, কারণ একজনের মতের সাথে তো আরেকজনের মত মিলবে না। আর যখন এই ভ্যারিয়েশন গুলি বেশি হতে থাকবে তখনই কনফ্লিক্ট হবে। তো এখানে আমরা কোম্পানির ক্ষেত্রে দুইটা গ্রুপ বললাম, একটা হলো এর মালিকানা গ্রুপ, ওনার্স মানে মালিক পক্ষ, আর একটি হলো এর এমপ্লয়ি বা যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে। তো এখন এই দুইটা গ্রুপের মধ্যে কনফ্লিক্ট কি? কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। মানে একটা গ্রুপ চায়, মালিক পক্ষ চায় এই কোম্পানি in the long run so that they can over maximize their wealth. And what about the expectation of the employee? Employee expect the profit maximization, short-term goal, that is their target. So if they can show their performance, their salary will increase, their increment will be ensured. এটি তারা চায়। So there is a conflict between the managers and the owners of the firm. আর এই কনফ্লিক্ট কি বলে? এজেন্সি কনফ্লিক্ট বা এজেন্সি প্রবলেম। তাহলে একটি ফার্মের এজেন্ট বলতে কাদেরকে বোঝায়? এই ফার্মের যারা ম্যানেজার, যারা এমপ্লয়ি, তারা হলো এজেন্ট। কাদের এজেন্ট? কোম্পানির মালিকদের এজেন্ট। কারণ কোম্পানির মালিক তো আর নিজে কাজগুলি করে না, সে এমপ্লয়িদেরকে দিয়ে করায়। মালিক পক্ষ তো আর সবসময় ফার্মের দেখভাল করে না, দে জাস্ট সুপারভাইজ and they appoint the managers, and managers do the everything. So there is a conflict between the owners and the managers. আর এই কনফ্লিক্ট কি বলে? এজেন্সি কনফ্লিক্ট। ইউ গট দ্য পয়েন্ট? বুঝছো কি? জি স্যার। এজেন্সি কনফ্লিক্টটা কি? কার মধ্যে কার? স্যার এটা কার মালিকের সাথে কার? কার সাথে কার কনফ্লিক্ট? বলো, কার সাথে কার কনফ্লিক্ট? স্যার এটা কর্মচারীদের সাথে মালিকের। মালিকের মানে ওনার বা শেয়ার হোল্ডারের সাথে ম্যানেজার্স বা এমপ্লয়ি। ম্যানেজার্স ভার্সেস শেয়ার হোল্ডার্স কনফ্লিক্ট। কনফ্লিক্টটা কেন হয়? বিকজ দেয়ার পার্সোনাল ইন্টারেস্ট ইজ ডিফারেন্ট। একজনের ইন্টারেস্ট একরকম, অন্যজনের ইন্টারেস্ট অন্যরকম। কথা বুঝছো? এই যে উদাহরণ জি দিলাম স্যার। না, ফ্যামিলিতেই তো দেখা যায় এক একজন এক এক রকম চিন্তা করে, তখন কনফ্লিক্ট হয়। তো তেমনি ভাবে এটা বিজনেসের ক্ষেত্রেও হয়। এক গ্রুপ চাচ্ছে একটা, অন্য গ্রুপ চাচ্ছে আরেকটা, তাহলে কনফ্লিক্ট হবে। এখন প্রশ্ন হলো, এই কনফ্লিক্ট থাকলে তো কোম্পানি ভালোভাবে রান করবে না, তাহলে করণীয় কি? এটাকে মিনিমাইজ করতে হবে না? জি স্যার। ফ্যামিলিতে যদি এরকম কনফ্লিক্ট হয় তখন আমরা কি করি? নিয়ে আলোচনা করি, ঝগড়াঝাটি যাতে না হয়, মিউচুয়ালি আসার চেষ্টা করা হয়, তাই না? জি স্যার। তো তেমনি ভাবে বিজনেসের ক্ষেত্রেও এটাকে মিনিমাইজ করার একটা চেষ্টা থাকতে হয়, যেটাকে বলা হয় হাউ টু ওভারকাম দা এজেন্সি প্রবলেম। এই এজেন্সি প্রবলেমটাকে কিভাবে ওভারকাম করা যায়? কারণ কেউ হয়তো বললো যে আচ্ছা ফ্যামিলিতে ওয়াইফ হাজবেন্ডের কথা শুনে না, সে বলে একটা, ওয়াইফ করে আর একটা। এখন তো রিসেন্ট টাইমে আবার বিভিন্ন কিছু মার্কেটে দেখা যায় ক্রিকেটারের ওয়াইফ কোথায় কি কি করে, এগুলি বিভিন্ন কিছু দেখিনি আমরা ফেসবুকে। জি স্যার। স্যার ফেসবুক এখন ওইটাই আছে আর কিছু নেই। তো এখন এই যে দেখো বিষয়টা কি হলো, মানে ওয়াইফ যদি হাজবেন্ডের কথা না শুনে, কনফ্লিক্ট হবে না সেখানে? হাজবেন্ড চাচ্ছে একটা, ওয়াইফ চাচ্ছে আর একটা,
তাহলে দুইজন দুইজনের মধ্যে চললেই তো কনফ্লিক্ট হবে, রিলেশনই থাকবে না। তাহলে এখন এটা সমাধান কি? সমাধান তো দুইজনের মিউচুয়ালি আসতে হবে, আলোচনার মাধ্যমে দুইজনের একমত হতে হবে। আর আলোচনা যদি একমত পোষণ করতে না পারে, যে তোমার কথা আমি শুনতে পারতেছি না অথবা তোমাকে ভালো লাগছে না, তখন সমাধান কি? যে যে যার মতো থাকো অথবা সেপারেট হয়ে যাই, আলাদা হয়ে যাই। তো এই যে এগুলি হলো বিভিন্ন মেকানিজম হাউ টু সলভ দ্য প্রবলেম। তো প্রবলেম সলভ করা হয়তো বুঝাইলে ফ্যামিলি মেম্বারদেরকে বোঝানো হলো যে তুমি ভালো হয়ে যাও, কথা শুনো। এখন এটা পজিটিভ অ্যাপ্রোচ আছে, আবার নেগেটিভ অ্যাপ্রোচ। নেগেটিভ অ্যাপ্রোচ, কথা শুনবি না তো তোর সাথে সম্পর্ক নাই, এটা হলো নেগেটিভ অ্যাপ্রোচ, মানে কাট অফ, ফায়ার, এটা হলো নেগেটিভ অ্যাপ্রোচ। আর পজিটিভ অ্যাপ্রোচ কি? তাকে মোটিভেট করা, তাকে বোঝানো এগুলি খারাপ কাজ, খারাপ কাজের দিকে যেও না, এগুলিতে পাপ হয়, আমার কথা শুনো, মোটিভেট করে তাকে বোঝানো, খারাপ পথ থেকে ফিরিয়ে ভালো পথে নিয়ে আসে। ইউ গট দি পয়েন্ট? জি স্যার। তো এখন বিজনেসের ক্ষেত্রে তাহলে ওই যে শেয়ার হোল্ডার আর একটা গ্রুপ করা ম্যানেজার। ম্যানেজার এজেন্সি কনফ্লিক্ট। হ্যাঁ, তো এখন এটা কিভাবে তাহলে ওভারকাম করা যাবে? এক্ষেত্রেও দুই রকমের অ্যাপ্রোচ আছে এটাকে সমাধান করে। একটা হলো পজিটিভ অ্যাপ্রোচ, নেগেটিভ আর একটা হলো নেগেটিভ অ্যাপ্রোচ। নেগেটিভ অ্যাপ্রোচটা কিরকম? যে শেয়ার হোল্ডার বা মালিক পক্ষ তারা বলবে ম্যানেজারদেরকে থ্রেট দিবি যে এগুলি এগুলি করো, কথা শুনবা না তো চাকরি নট, ইউ উইল বি ফায়ার্ড। একবারে সরাসরি হুমকি, কথা শুনবা না মানে বস হুমকি দিল তোমাকে এইগুলি এগুলি করে দাও, নাহলে আগামী মাস থেকে তোমার আর দরকার নেই। এটা হলো নেগেটিভ অ্যাপ্রোচ। পজিটিভ অ্যাপ্রোচ মানে যে দেখো তোমরা, মোটিভেট করা। পজিটিভ অ্যাপ্রোচ মানে দেখো আমরা তো সবাই একই ফ্যামিলির মেম্বার, এই বিজনেসটাই তো একটা ফ্যামিলি। তুমি যদি এইভাবে করো, আমি যদি এইভাবে করি, সবাই মিলে যদি একসাথে করি, তাহলে তো আমাদের ফার্মেরই ভালো হবে, তোমার স্যালারি বাড়বে, আমার বাড়বে, সবাই আমরা ভালো করতে পারবো, ফার্ম আরো অনেক এগিয়ে যাবে। এই যে মোটিভেশন। তো এখন সবসময় যে নেগেটিভে যেতে হবে তা না, পজিটিভ অ্যাপ্রোচে অনেক সময় ভালো কাজ করে। গট দি পয়েন্ট? এই জন্য জি স্যার। তোমার এজেন্সি প্রবলেম সলভ করার জন্য অনেকগুলি উপায় রয়েছে। এর মধ্যে একটি হলো ম্যানেজারিয়াল কম্পেনসেশন। ম্যানেজারিয়াল কম্পেনসেশন হলো যে শেয়ার হোল্ডারদেরকে বলা, শেয়ার হোল্ডার তো মালিক পক্ষ, তারা বলল ম্যানেজারদেরকে যে তোমাদেরকে কিছু শেয়ার দিব, শেয়ার দিলে তোমরা ভালো মতো কাজ করো, আমরা যা বলি সেগুলি শুনো, তাহলে কোম্পানির ভালো হবে। আর তোমাদের কিছু শেয়ার দিব এই পারফরমেন্স শেয়ার হিসেবে, এই শেয়ারগুলি দিলে তোমরাও কোম্পানির মালিক হবে, তোমরাও শেয়ার হোল্ডার হবে। এটি হলো একটা পজিটিভ অ্যাপ্রোচ, ম্যানেজারিয়াল কম্পেনসেশন। আরেকটি হলো টেক ওভার থ্রেট, যে তাদেরকে বললাম যে তোমরা যদি কথা না শুনো কোম্পানির অবস্থা তো ভালো থাকবে না, প্রফিট কমে যাবে, তখন অন্য একটা কোম্পানি এসে দখল করে নেবে। আর দখল করে নিলে তখন কি হবে? এখন যারা ম্যানেজমেন্ট আছে, যারা এমপ্লয়ি আছে, সব তো ধরে ধরে ফায়ার করবে, ছাঁটাই করবে, তখন চাকরি কারোরই থাকবে না। তার চেয়ে আগে থেকে ভালো হয়ে যাও, কথা শুনো, ফার্ম যাতে ভালো মতো চলে, চাকরি সবার বাঁচাও। এটা হলো টেক ওভার থ্রেট। আরেকটি হলো যে ম্যানেজারিয়াল কন্ট্রোল। ম্যানেজারিয়াল কন্ট্রোলটা কি? যে ওনার শেয়ার হোল্ডার স্ট্রিক্ট, এইটা করো ওইটা করো, এটা করা যাবে না ওইটা করা যাবে না, কথা শুনবে না, কালকে থেকে আসার দরকার নেই। কথা বুঝছো? জি স্যার। এগুলির মাধ্যমে কি হবে? এজেন্সি প্রবলেম ওভারকাম সলভ হবে। সলভ হবে, এজেন্সি প্রবলেম ওভারকাম করা যাবে। এখন প্রশ্ন হলো এজেন্সি প্রবলেম কেন হয়? শুরুতেই বললাম যে দুইটা গ্রুপ যেহেতু, এজেন্সি প্রবলেম তো হবেই। এখন এটা ফ্যামিলির এক্সাম্পল এ কারণে নিয়ে আসলাম যে এজেন্সি প্রবলেম হবে না এটা না, এটা টুকটাক কম বেশি হবেই। ফ্যামিলি থাকলে যেমনি ফ্যামিলিতে সমস্যা হবে, ঝগড়াঝাটি হবে,
সেগুলি আবার নিরসনের জন্য আবার উপায় আছে, পজিটিভ নেগেটিভ বিভিন্ন উপায়। তো এরকমের এটি হলো মানে রিয়েলিটি, সব জায়গাতেই এভাবে হয়ে থাকে। তো বিজনেসের ক্ষেত্রে এরকম হয়ে থাকে এবং সেটি আগে থেকেই জানা থাকলে দেন উই ক্যান ফেস দ্য প্রবলেম এন্ড উই ক্যান সলভ অ্যাজ ওয়েল, আমরা সহজেই সলভ করতে পারবো। ইউ গট দ্য পয়েন্ট? সবাই কি বুঝছো? জি স্যার। না বুঝলে বলো। জি স্যার। জি স্যার। না বুঝলে বলো, মন্তব্য থাকলে বলো, প্রশ্ন থাকলে বলো। কেউ কিছু বলবে? মুখতে লজ্জা। হুম, নজরুল ইসলাম স্যার কই? আমাদের সিলেবাস দেওয়া হয়েছে কিনা? হুম, স্যার আমি বলতেছি, স্যার আমাদের সিলেবাস দেওয়া হয়েছে কিনা স্যার? সিলেবাসটা আমি তোমাদের গ্রুপে দেই নাই এখনো, দিব বলছিলাম, দিয়ে দিব গ্রুপে যাতে সবাই পেয়ে যাও ওখানে। তাহলে আর কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষের দিকে এসেছি, শেষ করে দিব। জি স্যার। আজকে সবাই জয়েন করে নাই আজকে? কে জয়েন করছে আজকে? না স্যার, সবাই জয়েন করেন। এর আগে একটা ক্লাস ছিল তো স্যার, মনে হয় স্যার ওইটা করে স্যার সবাই টায়ার্ড। একটা ক্লাস করে টায়ার্ড, অনলাইনে ক্লাস করে। না স্যার, কথার কথা আর কি স্যার বলতেছি। হ্যাঁ, আর আমি সেটাই। মুরগি সব ভার্সিটি খুললে কি হবে, তখন এনার্জি পাবে সবাই, না? স্যালাইন লাগবে স্যার। এতদিন পরে যখন হঠাৎ করে ভার্সিটি খুলবে তখন অবস্থা কি হবে চিন্তা করো। পুরো লাইফস্টাইল এতদিন একটা নতুন লাইফস্টাইল হয়ে গেছে না এতদিনে। জি স্যার। এই জি লাইফস্টাইল স্যার। এই স্যার লাইফস্টাইল আমাদের কি মিড এক্সাম হবে স্যার? স্যার গভর্নমেন্ট থেকে তো বললো কোনো পরীক্ষা না নিতে। ওইটা ওই ফাইনাল পরীক্ষা, ওইটা অন্য, যারা অনার্সে পড়ে ওদের, তোমাদের না ওইটা। যাক আলহামদুলিল্লাহ। ওইটা তোমাদের না, যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে ফাইনাল পরীক্ষা হয় না বছরে একবার, জি জি স্যার। ওইগুলির কথা বলছি। তোমাদের ওইসব ঝামেলা নেই, তোমাদের পরীক্ষা চলতে থাকবে। তো এতদিন তো স্যার এই জায়গায় সবার, আমার একটা কথা স্যার। হ্যাঁ স্যার আমাদের এদিকে স্যার নোটিশটা দেখলাম যে স্যার 24 মে স্যার। তো আমাদের স্যার মনে হচ্ছে স্যার আমাদের যে ফাইনালটা আছে, ফাইনালটা তো স্যার মনে হয় ভার্সিটিতে এসে দিব, এমন কি? এখনো তো আমরা ডেট পাইনি আমাদের ফাইনালের। এখন 24 মের আগে হয়ে গেলে তো আর সুযোগ নাই, আর 24 মের পরে না হলে স্যার, তো একটু ট্রাই করেন স্যার 24 মে আগে দেওয়ার স্যার। স্যার তাহলে স্যার চাপটা কম যাবে স্যার। পরে হলেই তো ভালো। তোমরা এতদিন ওয়েট করতেছো, ইউনিভার্সিটি খুলে না কেন, সবাই ব্যস্ত হয়ে গেছে, খুলে না কেন? না স্যার, নতুন সেমিস্টারে স্যার আসবো স্যার। এর ওই আগে যে সেকেন্ড সেমিস্টার করে স্যার আমরা আসছি। একজন স্টুডেন্ট মন্তব্য করলো, আহ, তোমাদের মধ্যে না, অন্য ব্যাচে, জি স্যার। স্যার আর ভালো লাগে না, এখন ভার্সিটি না খুললে কিন্তু আমরাও আন্দোলন শুরু করে দিব। স্যার আসলে ভাল লাগে না স্যার, আসলে ভাল লাগে না স্যার। তো এখন এই জন্য বললাম যে তাইলে তো খোলার পরে পরীক্ষা দাও, তাইলে আর সমস্যা কি? যাই হোক স্যার। যাক ইনশাআল্লাহ বাই দিস স্যার, টাইম। হ্যাঁ স্যার আপনার ভিডিওগুলোর লিংক স্যার যদি আমাদের একটু দিতেন স্যার, আপনার ইউটিউব পেজের যেখানে ভিডিওগুলো আপ হবে। আচ্ছা, দিয়ে দিচ্ছি। দেই নাই আমি, আপলোড করা হয়নি তো, আমি দেখি এখন আপলোড করে আজকে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে স্যার। আজকে ইনশাআল্লাহ দিয়ে দিব। ওকে, বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।